প্রিয় ভাই বোনেরা, আজ আমরা বোর্ডে দেখতে পাচ্ছি জীবনানন্দ দাশ, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা। আরো অনেক লেখা লিখেছেন। তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ, তার প্রকাশকাল আমরা লিখেছি বোর্ডে। কবি জীবনানন্দ দাশকে আমরা অনুভব করব তার কবিতা বলয়, তার কবিতা ভুবনের মাঝে। একথা ঠিক যে তিনি শতাব্দীর এক ব্যতিক্রম কবি। একটা সময় তিনি সবচেয়ে বেশি সমালোচিত, সবচেয়ে বেশি নেতিবাচক উক্তিতে অস্থির এমন একটা সময়ের মধ্যে দিয়ে তিনি পায়চারি করেছেন। তাকে বুঝতে গেলে, তার কবিতাকে অনুভব করতে গেলে আমাদের যেমন সমকাল থেকে একটু অন্যভাবে ভাবতে হয়, সমকালের দেখা থেকে একটু অন্যভাবে ভাবতে হয়। আধুনিকতা তার কবিতাতেও প্রকট, কিন্তু তিনি কখনোই শিকড়কে অস্বীকার করেন। তার মানে এই নয় যে তদানীন্তন অন্যান্য কবিরা শিকড়কে অস্বীকার করেছেন। কিন্তু জীবনানন্দ দাশ রূপসী বাংলার এক নতুনতম কারিগর। দুটো বিশ্বযুদ্ধ যার কবিতার প্রেক্ষাপটে আমরা দেখছি। ঝরা পালক 1927, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের দগদগে ঘায়ের উপর দাঁড়িয়ে একটা মানুষ কবিতা লিখছেন, অনুভূতি তুলে আনছেন, আর পাঁচজনের মতো করে নয়। তার শব্দবিন্যাস, তার রূপ সচেতনতা, তার গভীরতা, তার ভাবনার বৃত্ত, সবকিছুই কোথাও যেন আলাদা, কোথাও যেন আলাদা। শুধু রাবীন্দ্রিকতাকে টপকে আসা নয়, সমকালকেও বোধহয় টপকে আসা। তাকে বুঝতে গেলে, যদিও খুব আলোচিত, বহু প্রশংসিত তার কাব্যগ্রন্থ বনলতা সেনের বনলতা সেন কবিতা, তবু আমরা মোটের উপর মানুষটিকে বোঝার চেষ্টা করব। তার কবিতাকে বোঝার আগে এই কবিকে বুঝতে হবে। বাংলাদেশের নদীমাতৃক পরিমণ্ডলে বড় হওয়া, ব্রাহ্ম সমাজের ঘেরাটোপে বড় হওয়া একটা মানুষ, সেইভাবে পৌত্তলিকতার কাছে তার কবিতাকে সমর্পণ করেননি। আবার এও ঠিক, কলকাতায় পড়তে আসা, পড়াতে আসা মানুষটি কলকাতার দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রেক্ষাপট, দেশভাগ প্রেক্ষাপটে বা আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে সে মানুষটা নিজের কবিতাকে রাজনৈতিক নৈবেদ্য করে পাঠকের সামনে তুলে ধরেননি। কোনো রাজনীতি নয়, কোনো সমাজনীতি নয়, কোনো ধর্মনীতি নয়। তার কবিতা বারবার মানুষের হৃদয়ের আরো গভীরে প্রবেশ করতে চেয়েছেন। তাই গভীরতর অসুখগুলো উঠে এসেছে একে একে তার কবিতায়। জীবনানন্দকে বুঝতে গেলে আমাদের বোধহয়, তার কবিতাকে বুঝতে গেলে আমাদের বুঝতেই হবে কবিতা বিষয়ে কবির বলা স্বয়ং কথা। আমরা সেখান থেকে উদ্ধৃত করব, যখন কবি তার কবিতার কথাই বলছেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি, তখন আমাদের বুঝতে হয় কবিতা লিখলেই কবি হওয়া যায় না। যেমন করে একদিন আমরা দেখেছিলাম তমসা তীরে বাল্মীকি মুনি ক্রঞ্চির বিরহে কেঁদে উঠেছিলেন। একই স্থান, একই কাল, একই ঘটনার প্রেক্ষিতে দুটো দর্শকের কাছে দুটো ধরনের প্রত্যয় হয়ে উঠছে।
যে ব্যাদ ক্রঞ্চকে মেরেছে তার মধ্যে আনন্দের উচ্ছ্বাস, আর সেই একই মঞ্চে দাঁড়িয়ে মুনি বাল্মীকির দুঃখের সাগর বইছে হৃদয়ে, জন্ম হচ্ছে শ্লোক, কবিতা। তাহলে একই ঘটনা, একই স্থান, কাল, পাত্র, সব মানুষের মনে একই আঁচড় টানে না। এখান থেকেই জীবনানন্দের সত্যটা আরো বেশি সত্য হয়, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। একই অনুভূতি সবাইকে কবি করে না, বা সব কবিকে সমান মানের কবি করে না। তিনি বলছেন, একটি পৃথিবীর অন্ধকার ও স্তব্ধতায় একটি মোমের মতন যেন জ্বলে ওঠে হৃদয়, এবং ধীরে ধীরে কবিতা জননের প্রতিভা ও আস্বাদ পাওয়া যায়। মোমের মতো গলনের পরে কবিতা জননের আস্বাদ পাওয়া যায়। যেমন করে একটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার ছটফটানির পর, যন্ত্রণার পর আনন্দের, তৃপ্তির, স্বস্তির নিঃশ্বাস ফেলেন, ঠিক তেমন করে একটা কবি তার কবিতার জন্মের আগে তার মোমের মতো গলন হতে হবে। আমরা দেখি জীবনানন্দের কবিতায় যখন তিনি বলছেন, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়। বেহুলার কথা বলতে গিয়ে কবি এরকম একটা শব্দচিত্র আমাদের সামনে তুলে ধরছেন, যেখানে আমরা দেখছি যে ছিন্ন খঞ্জনার মতো বেহুলা নাচছে, রক্তাক্ত খঞ্জনার মতো বেহুলা নাচছে, অস্থির খঞ্জনার মতো বেহুলা নাচছে। তার হৃদয় গলে গলে পড়ছে, মৃত লক্ষিন্দরের জন্য তার হৃদয় গলে গলে পড়ছে। তবে না একটা কবিতার জন্ম হচ্ছে, তবে না বাংলার নদীমাঠ ভাটফুল সেই হৃদয়ের ব্যথার পাশে দাঁড়িয়ে বলছে আমরাও আছি, তবে না এই কবিতা সমব্যথী হয়ে উঠছে। তো একটা কবিতার পরিপূর্ণতার জন্য ভীষণভাবে প্রয়োজন এই গলন, এই মোমের মতো গলন, এই ধূপের মতো গলন। ধূপের মতো পুড়তে হবে, ছাই হতে হবে, তবে সে ঋদ্ধ হবে, সে পূর্ণ হবে, সে আত্মাকে ছবি। তিনি বলছেন তার ওই কবিতার কথায়, প্রত্যেক মনীষীরই একটি বিশেষ প্রতিভা থাকে, নিজের রাজ্যেই সে সিদ্ধ। কবির সিদ্ধিও তার নিজের জগতে, বুদ্ধির সমীচীনতা নয়, শিল্পের দেশেই সে সিদ্ধ, শুধু অন্য কোথাও নয়। বুদ্ধির সমীচীনতা নয়, শিল্পের দেশেই সে সিদ্ধ, শুধু অন্য কোথাও নয়। তাহলে এই জায়গাটা এসে কবি অনুভব করছেন যে বুদ্ধি দিয়ে নয়, শুধু শিল্প, শুধু আবেগ দিয়ে এই জায়গাটায় পৌঁছানো যায়। একটা কবির সিদ্ধি, একটা কবির সাধনা, তাহলে সেখানে বুদ্ধির বা ছন্দের মারপ্যাঁচ, শব্দ ব্যবহারের মারপ্যাঁচ দিয়ে একটা কবিতার সিদ্ধিতে পৌঁছায় না। যখন কবি বলছেন, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত। তাহলে কি এমন সেই অনুভূতি যা প্রেম শিশু গৃহ নয় সবখানি, আবার অর্থ নয়, আবার কীর্তি নয়, আবার সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয়টা কি? এটা বুঝতে গেলে আমাদের যেখানে পৌঁছাতে হয় সেটা কোনো বুদ্ধি নয়, কোনো অঙ্ক নয়, কোনো হিসাব নয়। এখানেই কবি জীবনানন্দের গভীরতা, অনুভূতির গভীরতায় এই উষ্ণতা অনুভব করতে হয়। কবি বলছেন, কবি প্রতিভার কাছে শ্রেষ্ঠ জিনিস পেতে হলে যেখানে তার প্রতিভার স্বকীয় বিকাশ হবার সম্পূর্ণ সম্ভাবনা, সেই শিল্পের রাজ্যে তাকে খুঁজতে হবে। সেখানে দর্শন নেই, রাজনীতি নেই, সমাজনীতি নেই, ধর্ম নেই। দর্শন, রাজনীতি, সমাজনীতি, ধর্ম এসব কিচ্ছু দিয়ে কবির সীমাকে খোঁজা যায় না, বা কবিকে সীমায়িত করা যায় না, বা কবিকে মাপা যায় না। এমন কোন স্কেল নাই রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, দর্শন, অর্থনীতির। তাই আমরা বনলতা সেন কবিতাকে যখন অনুভব করি, একদম শেষ জায়গায় যখন পৌঁছে যাই, হাজার বছরের অনেক পথ হাঁটা, অনেক ইতিহাস ভূগোলের অনেক সন্ধি লগ্ন পেরিয়ে আসার পর যখন একটা প্রত্যয় দানা বাঁধে
মুখোমুখি অন্ধকার আর বনলতা সেন। একটা অন্ধকারের বিরাট ইজেলে যখন জোনাকির স্নিগ্ধ আলোয়, প্রাকৃতিক আলোয় লেখা হয় প্রেমের অসাধারণ শাশ্বত পাণ্ডুলিপি, তখন কিন্তু কোনো রাজনীতি সেখানে ভর করে না, কোনো অর্থনীতি ভর করে না, কোনো ধর্মনীতি ভর করে না। কবিতা এক অন্য জিনিস, যাকে কোনো সঠিক নির্ধারিত একক স্কেলে তাকে জরিপ করা যায়। শ্রেষ্ঠ কবিতার ভিতর কবি বলছেন, শ্রেষ্ঠ কবিতার ভিতর একটি ইঙ্গিত পাওয়া যায়, এই যে মানুষের তথাকথিত সমাজকে বা সভ্যতাকেই শুধু নয়, এমনকি সমস্ত অমানবীয় সৃষ্টিকেও যেন তা ভাঙছে এবং নতুন করে গড়তে চাচ্ছে, এবং এই সৃজন যেন সমস্ত অসঙ্গতির জট খসিয়ে কোনো একটা সুসীম আনন্দের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সৃজন কেমন হবে? কোনো একটা সুসীম আনন্দের দিকে, সুন্দর সীমাযুক্ত আনন্দের দিকে। আর মানুষের যত সৃজন আছে, যত অসঙ্গতি আছে, যত জটিলতা আছে, সবকিছুকে ভেঙে দিতে চাইছে। আমরা যদি সুচেতনা কবিতার দিকে একবার তাকাই, তাহলে দেখবো কবির সেই বোধটা আমরা দেখতে পাচ্ছি। কবি বলছেন, দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। আবার কবি বলছেন, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আবার ওই কবিতায় বলছেন, সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের এই অর্থলোভী, আমাদের এই বাণিজ্যিক ব্যাপার স্যাপার যেভাবে ভাই বোন বন্ধু পরিজনকে লাশ করতেও কুণ্ঠিত করে না, বোধ কবিতাতে আমরা দেখেছি 1946-47 দেখেছি, যেখানে আমরা খুব তাড়াতাড়ি রক্তমাক্তে অভ্যস্ত হই, বাণিজ্যিক স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, সামাজিক স্বার্থ, এমনই একটা অস্বাস্থ্যকর গভীর গভীরতর অন্ধকার জগতের মধ্যে বেঁচেও কবি জীবনানন্দ অনুভব করেন সুচেতনা আসবে। তিনি বলছেন, সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। কবি বিশ্বাস করেন এ পথে আলো জেলেই, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। যদিও কবি জানেন সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, কিন্তু তবু হবে এ প্রত্যয় আছে। এখানেই তো কবিতা, এখানেই তো কবি তার ইতিবাচক বোধ। কি করছেন তিনি? আসলে তিনি বলতে চাইছেন যে এই সৃজন শেষ পর্যন্ত সমস্ত অসঙ্গতিকে খসিয়ে, সমস্ত জটিলতাকে ছাড়িয়ে কোথায় পৌঁছে যাবে? একটা সুসীম আনন্দের দিকে। সুচেতনার মধ্যে আমরা সেই অনুভূতি পেয়েছি। কবি বলছেন, তার প্রতিভার কাছে কবিকে বিশ্বস্ত থাকতে হবে। হয়তো কোনো একদিন পৃথিবীর শ্রেষ্ঠ কবিতার সঙ্গে আর তার কবিতা বৃত্ত প্রয়োজন হবে। সমস্ত চরাচরের, সমস্ত জীবের হৃদয় মৃত্যুহীন স্বর্ণগর্ভ ফসলের খেতে বুননের জন্য। তাহলে কবি কোথায় যেতে চাইছেন? সমস্ত চরাচরের, সমস্ত জীবের হৃদয় মৃত্যুহীন স্বর্ণগর্ভে ফসলের খেতে বুননের জন্য। মৃত্যুহীন স্বর্ণগর্ভে। স্বর্ণগর্ভ অনেক ভালো, কিন্তু সে স্বর্ণ সেই সোনা নয় যে সোনার জন্য আমরা সবসময় শেয়ার বাজারে ডুবে যাই, যে সোনার জন্য আমরা বণিক হয়ে যাই, আমরা ধূর্ত হয়ে যাই। সেই সোনা, যে সোনার জন্য কৃষক মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। যে সোনার জন্য কবিও বলতে পারেন, তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব। কতটা প্রেম, কতটা আবেগ থাকলে এই বাংলার সোনাকে জড়িয়ে ধরা যায়, এই সোনালী বাংলাকে জড়িয়ে ধরা যায়। কবি যেদিন বেহুলাও যাচ্ছিল, সেদিনও বাংলার সোনালী ধানের ক্ষেত বেহুলাকে আশ্বস্ত করেছিল। এই সোনার কাছে কবি ফিরে আসতে চেয়েছেন। যে সোনা বণিক করে সে সোনা নয়, যে সোনা আমাদেরকে সৃজনশীল করে, যে সোনা আমাদেরকে মাটির কাছে ফিরিয়ে আনে, সেই সোনার কাছে কবি বারবার ফিরে আসতে চেয়েছেন। এরকমই একটা মানুষ তিনি। তার কবিতার কথায়, তার কবিতার আবেগকে তিনি ধরতে চেয়েছেন। তবু সমকাল আর 5টা মানুষের উপর যেমন বিচারবোধ আরোপ করেছেন, রবি ঠাকুরকেও আমরা সমকালে ততটা বুঝিনি যতটা বুঝেছি মৃত্যুর পরে। ঠিক জীবনানন্দ দাশকেও আমরা সমকালে বুঝতে পারি নাই। তাই জীবনানন্দ দাশকে ক্যাম্পে কবিতা লেখার জন্য কলেজ থেকে বিতাড়িত করা হয়। কি এমন অনুভূতি ছিল ক্যাম্পে কবিতা? খুব বাজে অনুভূতি,
অসহ্য, এখনকার কবিতাদের মতো, কবিতাদের থেকেও অসহ্য। ক্যাম্পে কবিতায় খুব সাধারণ কথা ছিল, হয়তো দু একটা শব্দ, আর কি নকটান শব্দে আপত্তি জানিয়েছিল। নৈশ সঙ্গীতের মধ্যে যে কি পেয়েছিলেন আধুনিক মানুষ, তারা আপত্তি জানিয়েছিলেন। আর কি না, কবি বলছেন হরিণের মাংস হাড় স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের দিশে, তাহারাও তোমার মতন। ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়। তাহলে শিকারী আর শিকারকে কবি এক আসনে বসিয়ে কবি কি খুব ভুল কথা বলে ফেলেছিলেন, যার জন্য তাকে তাড়িয়ে দেয়া হলো? আসলে তিনি সবসময় মানুষের কথাই বলেছেন, মৃত্যুর কথাই বলেছেন, যে মৃত্যু স্বাভাবিক এবং মানুষের সচেতন অভ্যাসকে তিনি ব্যঙ্গ করেছেন। তাই কবিকে বারবার সমকাল ছড়িয়ে দিয়েছেন। তাই বুদ্ধদেব বসু কয়েকটা কথা বলেছিলেন, ইন্দ্রিয়বোধের আনুগত্যে তিনি অতুলনীয়, রূপ দক্ষতাই তার চরিত্র লক্ষণ। ভুলে গেলে চলবে না, বুদ্ধদেব বসুর এই জীবনানন্দ সম্বন্ধে বুদ্ধদেব বসুর এই চিন্তা এবং ভাবনা খুব গ্রহণযোগ্য আজও সেদিন। আধুনিক বাংলা কাব্যের বিচিত্র বিদ্রোহের মধ্যে তাকে আমরা দেখতে পাই না। আধুনিক বাংলা কাব্য যখন প্রেমহীনতায় ভুগছে, যন্ত্র যন্ত্রণা নাগরিকতায় আধুনিক বাংলা কাব্য যখন মুখর হয়ে উঠছে, বিদ্রোহী হয়ে উঠছে রবীন্দ্র বিরোধিতায়, প্রত্যক্ষ বিরোধিতায়, ঠিক সেই সময় জীবনানন্দ আলাদা জগৎ গড়েছেন তার, যে জগৎ সম্বন্ধে তিনি নিজেই সবচেয়ে ভালো উপলব্ধি দিয়েছেন। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। এটাই বোধহয় জীবনানন্দের আইডেন্টিটি। সবার মাঝে বসেও সবাইকে নিয়ে লিখে, সবাইকে নিয়ে ভেবেও কবি কোথায় যেন আলাদা হয়ে যাচ্ছেন, সমকাল বোধহয় তাকে ধরতে বুঝতে পারছেন। নইলে বনলতা সেনের কবিকে কবি সুভাষ মুখোপাধ্যায় বলেন, পরিচয় শ্রাবণ 1360-এ প্রকাশ পেয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের এই কথা, মানুষের প্রতি নিদারুণ বিদ্বেষে, পৃথিবীর প্রতি উদ্ধত অবজ্ঞায় তিনি পলায়ন করেন প্রকৃতির নির্জন বানপ্রস্থে। কি বলছেন? মানুষের প্রতি নিদারুণ বিদ্বেষ, পৃথিবীর প্রতি উদ্ধত অবজ্ঞায় তিনি পলায়ন করেন প্রকৃতির নির্জন বানপ্রস্থে। এ কথা তাকে বলছেন যিনি 1953 সালে ট্রাম ভাড়ার প্রতিবাদে শ্রমিক শ্রেণীর পক্ষে সই করেন। এক অধ্যাপক মানুষ, ট্রাম ভাড়া বাড়লে তার তো ক্ষতি হয় না। এ কথাটা তাকে বলা হচ্ছে যে মানুষ পলায়ন পর নয়, মৃত্যুর পরেও ফিরে আসতে চান, আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। এসব কথা জীবনানন্দকে শুনতে হয়েছে, হজম করতে হয়েছে। সঞ্জয় ভট্টাচার্য যখন তার সাক্ষাৎকার নিচ্ছেন, ময়ূক জীবনানন্দ স্মৃতি সংখ্যায় আছে, আপনি সবচাইতে ভালো লিখছেন সঞ্জয় বাবু বলছেন। তখন কবি হো করে হেসে বলছেন, আমার স্ত্রী তো এমন কথা বলেন না। যদিও খুব ব্যক্তিগত, তবু এই অনুভূতিটুকু তো হচ্ছে আমাদের, যে ঘরে বাইরে তার কবিতা, কবিতা জননের যন্ত্রণা শুধু নয়, কবিতা জননের পরের যন্ত্রণাটাও খুব সুখকর নয়, তিক্ততায় ভরা। এভাবেই কবি জীবনানন্দকে সমকাল অনুভব করেছে ঘরে এবং বাইরে। সেই কবি যার কবিতা বলয়ের মধ্যে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলার নদী, বাংলার পাখি, বাংলার গাছ, বাংলার মাটি। বাংলাদেশকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন। তাই মৃত্যুর পরেও তিনি আসতে চেয়েছেন এই বাংলায়। তিনি কোথায় যেন অনেক বেশি কিছু বলে গেছেন। রবি ঠাকুর যখন বলছেন আমৃত্যু দুঃখের তপস্যা, মৃত্যুতেই জীবনের প্রশান্তি, সেখানে রবীন্দ্র উত্তর আধুনিক কবিরা
মৃত্যুকে স্বীকার করেও মৃত্যুতে লীন নয়। জীবনানন্দ কি বলছেন? মৃত্যু টপকেও জীবনে ফিরে আসেন। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়। কি অসাধারণ কথা! মানুষ মরে যায় কিন্তু মানব থেকে যায়। মৃত্যু টপকে এগিয়ে আসা, সত্যি তিনি একক। তিনিই বলছেন, এটা অদ্ভুত ভাবে তার কবিতায় আমরা দেখি যে রূপসী বাংলা 17 নম্বর কবিতায় তিনি লিখলেন, যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়। আর 5ই কার্তিক 1361 রাত্রি 11:35 তিনি ঝরে গেলেন। কি করে বললেন? তিনি বলেছেন 1934 আর তিনি মারা গেলেন 1957। 1934 বলা কথা, কার্তিকের সন্ধ্যায় মরে যাওয়া, কার্তিকের রাতে মরে যাওয়া, কার্তিকের কুয়াশায় ভেজা মাঠ থেকে মরে যাওয়া, সেই মরে যাওয়াটাই তার জীবনে হলো। আমারে কুড়ায় নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে, তারই তো কথা। তো তারও তো মৃত্যু হয়েছিল সেই রক্তাক্ত অবস্থায় কলকাতার ট্রাম লাইনে, সেই অ্যাক্সিডেন্ট। সে তো মেঠো ইঁদুরের মতোই অতর্কিতে প্রস্তুত ছিল না। তো মৃত্যুর জন্য কবি প্রস্তুত ছিলেন না। তো এই ভবিষ্যৎ দ্রষ্টা মানুষের কাছে আমরা একটা জায়গায় শেষ করতে চাই আলোচনা। কবি জীবনানন্দকে এত সংক্ষিপ্ত পরিসরে, এত অল্প কথায় বলা সম্ভব নয়। গভীর এবং ব্যাপক তার ক্ষেত্র। তবু একটা কথা আমাদের অনুভব করতে হবে। জীবন কবিতায় ধূসর পাণ্ডুলিপির কবি বলছেন, সব ভালোবাসা যার বোঝা হলো, দেখুক সে মৃত্যু ভালোবেসে। এখানেই কবির নিজস্বতা। এখানেই বোধহয় কবি রবি ঠাকুরের সেই জায়গার, সেই বিখ্যাত পংক্তির সাথে নিজেকে একদম মিশিয়ে দিচ্ছেন। মরণ রে তুহু মম শ্যাম সমান। সব ভালোবাসা বোঝার পর মৃত্যু ভালোবেসে কবি বুঝতে চাইছেন জীবনকে নতুন ভাবে। জীবনকে তো রবি ঠাকুর বুঝিয়ে দিয়েছেন জন্মদিনে কবিতায়, জন্মদিনে কাব্যে, যে জীবনকে তো মৃত্যু ছাড়া উপলব্ধি করার কোনো জায়গা নাই। জীবনানন্দ সেই প্রাজ্ঞ ঋষি, তিনিও সেই একই কথা নদীমাতৃক বাংলায় দাঁড়িয়ে বললেন, সব ভালোবাসা বোঝার পর মৃত্যুকে ভালোবাসা। এই মৃত্যুকে ভালোবাসাই তো আমাদের চরম ঠিকানা। আমরা তো যাচ্ছি প্রতিদিন ওই এক পা করে মৃত্যুর কাছে। তাই মৃত্যুকে ভালোবাসা শিখতে হবে। আর সেই শেখার মধ্যেই জীবনের পরম মূল্যায়ন, জীবনের পরম আত্মিক অনুসন্ধান। বোধহয় জীবনকে খুঁজে পেয়েছেন জীবনানন্দ দাশ মৃত্যু ভালোবেসে। যদিও নাম তার জীবন আনন্দ, তবু ব্যক্তিগত জীবনে একাকিত্ব, হতাশা এবং পরিবর্তন, তার কর্মজীবনের পরিবর্তন, তার বেঁচে থাকার জীবনের পরিবর্তন, ওপার বাংলা থেকে এপার বাংলা, তার সুখ না পাওয়া, কবিবৃত্ত, এই সবকিছু মিলে তিনি জীবনের আনন্দ তত পাননি। তাই বোধহয় তার আত্মার অনুসন্ধান, সব ভালোবাসা যার বোঝা হলো, দেখুক সে মৃত্যু ভালোবেসে। এই মৃত্যু ভালোবেসেই কবি মৃত্যুজয়ী হয়ে গেছে। আমরা জীবনানন্দ দাশের কবিতার বিভিন্ন কবিতা পরবর্তী বিভিন্ন ক্লাসে থাকবে। তো সেই কবিতার মধ্যে দিয়ে কবিকে আরো অনুভব করার চেষ্টা করব, তার মননকে, তার দর্শনকে, তার শিকড়কে খোঁজার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।